বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমানে আইডিএফ গাজার প্রায় ৭৫% অংশ নিয়ন্ত্রণ করছে। নতুন পরিকল্পনা অনুযায়ী বাকি এলাকাগুলো দখলের মাধ্যমে গোটা গাজা ইসরায়েলি নিয়ন্ত্রণে আনা হবে। এদিকে গাজা জুড়ে সোমবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩৬ ত্রাণ প্রার্থী সহ আরও ৯৪ ফিলিস্তিনি। শারমিন শ্রাবণী প্রতিবেদন। যুদ্ধ বিধ্বস্ত গাজায় একটু খাবারের আশায় সব বয়সী মানুষের সাথে লড়াইয়ে নেমেছে কোমলমতি শিশুরাও। পরিবারের জন্য খাবার সংগ্রহ করতে না পেরে শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে এই শিশুটি। এটা ভয়াবহ দুর্ভিক্ষ। যারা যুদ্ধের কারণে মারা যায়নি তারা ক্ষুধার কারণে মারা যাচ্ছে। গাজার বিভিন্ন ত্রাণ কেন্দ্রগুলিতে এই যেন প্রতিদিনের চিত্র। ইসরায়েল প্রতিদিন গাজায় ৮৬টি ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে, যদিও প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রয়োজন ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য। সে হিসেবে প্রতিদিন মাত্র চাহিদার ১৪% ত্রাণ পাচ্ছে গাজাবাসী। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে হামলার ঘটনা তো আছেই। সোমবারও ত্রাণ নিতে গিয়ে নিহত হন ৩৬ ফিলিস্তিনি। এছাড়া এদিন গাজা জুড়ে ইসরায়েলি হামলায় হতাহত হয়েছে আরও বহু ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে চলতি সপ্তাহের মন্ত্রিসভায় গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু। আমাদের এই যুদ্ধ চালিয়ে যেতে হবে যেন আমরা আমাদের সব লক্ষ্য অর্জন করতে পারি। শত্রুদের পরাজয়, জিম্মিদের মুক্তি এবং গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না, এটি নিশ্চিত করতে হবে। এই সপ্তাহের শেষের দিকে আমি মন্ত্রিসভা ডেকে আইডিএফকে এই ৩টি লক্ষ্য কিভাবে অর্জন করা যায় সে সম্পর্কে নির্দেশনা দেব। বর্তমানে আইডিএফ গাজার প্রায় ৭৫% এলাকা নিয়ন্ত্রণ করছে। নতুন পরিকল্পনা অনুযায়ী বাকি এলাকাগুলো দখলের মাধ্যমে গোটা গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনা হবে। যদিও আইডিএফ জানিয়েছে গাজা পুরোপুরি দখল করতে গেলে বহু বছর সময় লাগতে পারে, কারণ সেখানে হামাসের বিস্তৃত অবকাঠামো রয়েছে। পাশাপাশি সেনা অভিযান জিম্মিদের সরাসরি মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে বলেও আশঙ্কা করছে সেনাবাহিনী। শারমিন শ্রাবণী, ৭১। গাজা ত্রাণ আটকে রেখে এবং ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর গুলি করে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। খাবারের খোঁজে গিয়ে চোখে গুলিবিদ্ধ হয়েছেন ১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর আব্দুল রহমান আবু জাজার। সম্প্রতি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের এই বর্বরতা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ক্ষুধার্ত পরিবারের জন্য খাবারের সন্ধানে বেরিয়েছিলেন ফিলিস্তিনি কিশোর আব্দুল রহমান আবু জাজার। খাবার তো মেলেইনি, বরং ফিরতে হয়েছে চোখে গুলি খেয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েল নিয়ন্ত্রিত জিএইচএফ ত্রাণ কেন্দ্রে গিয়ে গুলিবিদ্ধ হন ১৫ বছর বয়সী জাজার। এখন হাসপাতালে চিকিৎসা চলছে তার। আমার ও ভাই বোনদের খাওয়ার মতো কিছু না থাকায় রাত প্রায় ২টার দিকে প্রথমবারের মতো ওই ত্রাণ কেন্দ্রে যাই। অনেক ভিড়ের মধ্যে গাজা নগরীর আল মুনতাজা পার্কের ওই কেন্দ্রে পৌঁছাতে আমার প্রায় ৫ ঘন্টা সময় লেগেছিল। আমরা দৌড়াচ্ছিলাম, ঠিক তখনই ইসরায়েলিরা গুলি করা শুরু করে। আমি আরো ৩ জনের সাথে ছিলাম, ৩ জনই আহত হই। এদিকে গাজায় চলমান খাদ্য সংকট আরো ভয়াবহ রূপ নিয়েছে, আর একেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে অনাহার আর অপুষ্টি। এমনকি গাজার একমাত্র ত্রাণ কেন্দ্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে ত্রাণ আনতে গিয়ে প্রায় প্রতিদিনই হামলার শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। আমরা আরব বিশ্বকে ফিলিস্তিনিদের কষ্ট দূর করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা এখানে খাবার পাই না, চিকিৎসা পাই না, এমনকি তৃষ্ণা মেটানোর মতো এক ফোঁটা বিশুদ্ধ পানিও পাই না। আমাদের সন্তানদেরই কেন ইসরায়েলের এই নির্মমতার মূল্য দিতে হবে?
আমাদেরও তো অধিকার আছে বেঁচে থাকার। আমরা এখানে চোখের সামনে শুধুই মৃত্যু দেখেছি। 4 ঘন্টা সূর্যের নিচে দাঁড়িয়ে আছি, তবুও ত্রাণ পাইনি। এরই মধ্যে আমরা ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলের হামলার শিকার হচ্ছি। সবশেষ জাতিসংঘ জানিয়েছে, গাজায় মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ আনতে গিয়ে 1400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ঋতু সাহা, ৭১। ইসরায়েলের অবসরপ্রাপ্ত কয়েক শত নিরাপত্তা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা গাজায় যুদ্ধ বন্ধের ব্যাপারে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। গোয়েন্দা সংস্থা মোসাদ ও নিরাপত্তা সংস্থা শিন বেটের সাবেক কর্মকর্তা সহ 550 জনের স্বাক্ষরিত ওই চিঠিতে তারা বলেন, হামাস এখন আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। চিঠিতে সাবেক কর্মকর্তারা ট্রাম্পকে বলেছেন, ইসরায়েলি সংখ্যাগরিষ্ঠের কাছে তার বিশ্বাসযোগ্যতা রয়েছে এবং তিনি যুদ্ধ শেষ করতে ও জিম্মিদের ফেরানোর জন্য নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করতে পারেন। নিরাপত্তা সংস্থা শিন বেটের সাবেক পরিচালক এমি আওলান বলেছেন, প্রথমে এই যুদ্ধ ছিল একটি ন্যায়সঙ্গত যুদ্ধ, একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ, কিন্তু ইসরায়েল যখন সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করেছে তখন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত যুদ্ধ নয়। গাজা ইসরায়েলের অভিযানকে গণহত্যা বলার বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন, গেল 7 অক্টোবর 2023 তারিখে হামাস ইসরায়েলে আক্রমণ করার পর যুদ্ধ শুরু হয়েছিল। গাজায় ইসরায়েলের গণহত্যার অভিযোগ সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি মনে করেন না এটা গণহত্যা, এটা যুদ্ধ। এর আগে ইসরায়েলও তাদের যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা জানায়, তারা বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করে হামলা চালায় না এবং 22 মাসের অভিযানে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণ প্রবেশ সহজতর করার প্রচেষ্টা চালিয়েছে। এদিকে এদিন ফিলিস্তিনিদের খাওয়ানোর প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের খাওয়ানোর জন্য কাজ করে আসছে। তিনি আরও বলেন, ওয়াশিংটন বেশ বড় অনুদান দিচ্ছে মূলত খাদ্য কেনার জন্য, যাতে গাজার মানুষরা খেতে পারে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2025 সালের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে কম্বোডিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী সান চান্থোল সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাজধানী নমপেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সান চান্থোল থাইল্যান্ডের সাথে কম্বোডিয়ার সাম্প্রতিক সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকা স্মরণ করে বলেন, মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আহ্বান এবং তৎপরতার কারণেই গেল সপ্তাহে মালয়েশিয়ার মধ্যস্থতায় থাইল্যান্ডের সাথে তাদের দীর্ঘদিনের কূটনৈতিক অচল অবস্থার অবসান ঘটেছে। ট্রাম্প নোবেলের জন্য মনোনীত হওয়ার যোগ্যতা রাখেন বলে অভিহিত করেন তিনি। মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আলোচনা। যুক্তরাষ্ট্রের সহায়তায় যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীনও। মালয়েশিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ নিজাম জানিয়েছেন, যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে দুই দেশ। উইসমা পেরওয়ে বৈঠকের আয়োজন করেছে মালয়েশিয়া সেনাবাহিনী। এতে অংশ নিয়েছেন দুই দেশের 54 জন প্রতিনিধি। দুই দেশের সীমান্ত সংঘর্ষে প্রাণ গেছে মোট 43 জনের, বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 3 লাখ মানুষ। পারমাণবিক অস্ত্র মোতায়েনে রাশিয়ার আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তির সীমাবদ্ধতায় আর আবদ্ধ নয় বলে ঘোষণা দিয়েছে মস্কো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রেক্ষাপটে রাশিয়া মধ্যম ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে। সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি পেসকভ এক্সে এক বিবৃতিতে লেখেন, ন্যাটোর রুশ বিরোধী নীতির ফলাফল হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
সম্প্রতি রাশিয়ার কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাবমেরিনগুলো পারমাণবিক শক্তিচালিত হবে নাকি পারমাণবিক অস্ত্রধারী হবে ট্রাম্প তা স্পষ্ট করেননি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের কৌশলগত হুমকি। এদিকে পারমাণবিক ইস্যুতে অতিরঞ্জিত ভাষা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছে রাশিয়া। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গত শুক্রবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেবের সঙ্গে বাকযুদ্ধে জড়ান ট্রাম্প। এরপরই তিনি রাশিয়ার কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেন। তবে সাবমেরিনগুলো পারমাণবিক শক্তিচালিত হবে নাকি পারমাণবিক অস্ত্রধারী হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। এছাড়া তিনি সাবমেরিনগুলোর অবস্থানও প্রকাশ করেননি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার কাছে সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়ে ট্রাম্প আসলে সামরিক হুমকি দেননি, বরং এটা কথার লড়াই বা কৌশলগত হুমকি। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 87% রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্রাগারে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য মতে বর্তমানে যুক্তরাষ্ট্র প্রায় 1419টি এবং রাশিয়া প্রায় 1549টি কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্র, শতাধিক বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে। এখন পর্যন্ত ট্রাম্পের দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশের পর ক্রেমলিন বা মেদভেদেভ কেউই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে পারমাণবিক ইস্যুতে অতিরঞ্জিত ভাষা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ট্রাম্পের এবারের পদক্ষেপ ও 8 আগস্টের আল্টিমেটাম পুতিনের সঙ্গে তার নতুন কোনো বৈঠকে গড়াবে কিনা তাই এখন দেখার বিষয়। মনিরুজ্জামান বাবু, ৭১। ভারতীয় পণ্যের ওপর উল্লেখযোগ্য মাত্রায় শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনে তা আবারও বিক্রি করে বড় মুনাফা করছে। ট্রাম্প আরও জানান ভারত মোটেও পরোয়া করে না যে রাশিয়ার যুদ্ধযন্ত্র ইউক্রেনে কত মানুষ হত্যা করছে, তাই যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কত হারে শুল্ক বাড়ানো হবে কিংবা এটি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করেননি তিনি। তবে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক বাড়ানোর এই হুমকিকে অন্যায্য ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ইউক্রেনের উত্তরাঞ্চলে বিভিন্ন দেশের ভাড়াটে সেনারা লড়াই করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খার্কিভে রণক্ষেত্র পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এর আগে জেলেনস্কি অভিযোগ করেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চীনা সেনাদের নিয়োগ করেছেন পুতিন, তবে এই অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে উত্তর কোরিয়ার হাজারো ভাড়াটে সেনাও। খার্কিভে রণক্ষেত্র পরিদর্শনে গিয়ে সেনাবাহিনীর সাথে কথা বলেন জেলেনস্কি। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করায় সোমবার বিচারক এই আদেশ দেন। এর আগে রবিবার বোলসোনারোর প্রতি সংহতি জানিয়ে ব্রাজিলের কয়েকটি শহরে সমাবেশ করা হয়েছে। এই ছিল আজকের আয়োজনে বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বজোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।